নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই ইস্ট বেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ নিয়ে। তো তোমরা জানো ACL2 এর বাছাই পর্ব থেকে বিদায় নিয়ে ইস্টবেঙ্গল তারা কিন্তু AFC চ্যালেঞ্জ লিগের জন্য রেলিগেটেড হয়েছে। আর সেই AFC চ্যালেঞ্জ লিগেরই কিন্তু গতকাল ড্র ছিল, যেখানে গ্রুপ এতে পড়েছে ইস্টবেঙ্গল। আর ইস্টবেঙ্গলের গ্রুপে বাকি যে তিনটে দল পড়েছে তারা হচ্ছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস, লেবাননের ক্লাব নেজমেহো SC এবং ভুটানের ক্লাব পারো FC। তো এক কথায় বলতে গেলে AFC চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল কিন্তু বেশ সহজ গ্রুপেই পড়েছে। সেক্ষেত্রে গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু অনেকটাই প্রবাবিলিটি রয়েছে। তবে ইস্টবেঙ্গলের গ্রুপের বাকি যে তিনটে দল রয়েছে তারা যে একেবারেই খারাপ সেটা কিন্তু বলা যাবে না, কারণ বসুন্ধরা কিংস তারা কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা দল, সেটা তোমরা জানো। এর পাশাপাশি নেজমেহো SC তারাও কিন্তু লেবাননের ফার্স্ট টায়ার লিগে অন্যতম সফল একটা দল। তবে এই নেজমেহো দলে তাদের কিন্তু লেবানন ছাড়া অন্য কোনো দেশের বিদেশি প্লেয়ার নেই। অপরদিক দিয়ে গ্রুপের শেষ প্রতিপক্ষ তথা পারো FC তারা কিন্তু তুলনামূলকভাবে বেশ সহজ প্রতিপক্ষ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। কিন্তু পারো FC তারা কিন্তু রিসেন্টলি বেশ দুর্দান্ত পারফরমেন্স করছে। প্লাস ইস্টবেঙ্গলের তিনটে ম্যাচই যেহেতু নেপালের পারো FCর হোম গ্রাউন্ডে হবে, মানে গ্রুপের সমস্ত ম্যাচই যেহেতু নেপালে হবে, সেক্ষেত্রে নিজেদের হোম গ্রাউন্ডে এবং নিজেদের ওয়েদার প্লাস ফ্যান্স গ্রুপের সাপোর্টে পারো FC তারাও কিন্তু বাকি সমস্ত দলগুলোকে বেগ দিতে চলেছে, সেটা বলাই যায়। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটা ইস্টবেঙ্গলের জন্য বেশ সহজ না হলেও খুব যে একটা কঠিন হবে সেটাও কিন্তু বলা ঠিক নয়, কারণ বর্তমানে ইস্টবেঙ্গলের যে স্কোয়াড রয়েছে তাতে কিন্তু এই তিন দলকে হারানোর যথেষ্ট ক্ষমতা রাখে কিন্তু ইস্টবেঙ্গল। তো যাক, ইস্টবেঙ্গলের এই AFC চ্যালেঞ্জ লিগের খেলা রয়েছে 26শে অক্টোবর পারো FCর সাথে, 29শে অক্টোবর বসুন্ধরা কিংসের সাথে এবং 1 নভেম্বর নেজমেহো SCর সাথে। সেক্ষেত্রে ACL2 এর বাছাই পর্ব এবং ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়ে কোচ কার্লোস কুয়াদ্রাস ইস্টবেঙ্গল দলকে এবার AFC চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল দলকে কেমনভাবে প্রস্তুত করে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো যেখানে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো গতকাল আনোয়ার আলীর কেসের বিষয়ে PSCর ফাইনাল আপডেট জানানোর কথা ছিল, তবে গতকাল দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা মিটিং হয় PSC ও বাকি 4 পক্ষের মধ্যে, যার ফলে গতকাল PSCর তরফ থেকে এখনও কিন্তু ফাইনাল ডিসিশন জানানো হয়নি। তবে যেমনটা খবর, আজ PSC তারা কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দিতে পারে আনোয়ার আলীর ফাইনাল ভের্ডিক্টটা। তো যাই হোক, গতকালের মিটিংয়ে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেগুলো ছিল, মোহনবাগান তারা জানিয়েছে আনোয়ার আলী সে আনজাস্টভাবে তাদের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে, যার ফলে আনোয়ার আলীকে এবং আনোয়ার আলীর সাথে জড়িত বাকি 2 ক্লাবকে ফাইন সহ এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো প্লেয়ার কন্ট্রাক্ট থাকা অবস্থায় হঠাৎ করে সে যেন কন্ট্রাক্ট টার্মিনেট করতে না পারে। অপরদিক দিয়ে আনোয়ার আলী সে জানিয়েছে ফিফার নিউ রুল অনুযায়ী সে মোহনবাগানের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে। তবে মোহনবাগানের লিগাল টিম তারা কিন্তু সেই মুহূর্তে আনোয়ার আলীর এই বক্তব্যে তারা কাউন্টার করেছে এবং তারা জানিয়েছে ফিফার নতুন রুলটা এখনও পর্যন্ত ভারতীয় ফুটবলে ইমপ্লিমেন্ট হয়নি। সেক্ষেত্রে আনোয়ার আলীর কথা কিন্তু এই মুহূর্তে কোনোরকম লিগালভাবে মানা হচ্ছে না। মানে PSC কিন্তু এর আগেই জানিয়ে দিয়েছে আনোয়ার আলী সে আনজাস্টভাবে মোহনবাগানের সাথে সে তার কন্ট্রাক্টটা টার্মিনেট করেছে। তো যাক, এরপর ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে দিল্লি FC তারা ইস্টবেঙ্গলকে জানায় আনোয়ার আলী সে ফ্রি প্লেয়ার, আর সেই কারণে ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে সই করিয়েছে। অপরদিক দিয়ে দিল্লি FC তথা রঞ্জিত বাজার সে জানিয়েছে তারা আর আনোয়ার আলীর বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না, এখন এই পুরো বিষয়টাই সেটেলমেন্ট করবে আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো রঞ্জিত বাজার সে কিন্তু আনোয়ার আলীর ডিল থেকে টাকা লুটে নিয়ে এসে পুরো ঝামেলাটা এই মুহূর্তে ইস্টবেঙ্গল ও আনোয়ার আলীর ঘাড়ে চাপিয়ে দিয়ে রঞ্জিত বাজার সে কিন্তু কেটে পড়েছে। তো যাই হোক, পরিস্থিতি যেমন দিকে এগোচ্ছে সেই অনুযায়ী আনোয়ার আলীকে কিন্তু জরিমানা করা হতে পারে, আর সেই জরিমানার টাকা কিন্তু আনোয়ার আলী প্লাস ইস্টবেঙ্গল 2 পক্ষই কিন্তু সমান ভাগে ভাগ করে নিয়ে তারা মোহনবাগানকে পে করবে। তবে ফাইনের পাশাপাশি ব্যানের বিষয় নিয়ে কোন সিদ্ধান্ত আজ জানায় PSC সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তবে আজকের যে ফাইনাল রায় আসার কথা রয়েছে সেই রায়ের যে পক্ষ সন্তুষ্ট হবে না সেই পক্ষ কিন্তু ফিফার দ্বারস্থও হতে পারে, তেমনটাই জানা যাচ্ছে। তো যাক, এই মুহূর্তে আনোয়ার আলীর কেসে শুধুমাত্র রঞ্জিত বাজাজ ছাড়া বাকি 3 পক্ষের জন্য কিন্তু বেশ ক্ষতি হয়েছে। মানে মোহনবাগান তারা কিন্তু ইন্ডিয়ান বেস্ট ডিফেন্ডার তারা হারিয়েছে। এর পাশাপাশি ইস্টবেঙ্গল তারা আনোয়ার আলীকে সাইন করিয়েছে একটা বিপুল পরিমাণ অর্থ খরচ করে, প্লাস এখন আবার আনোয়ার আলীর ফাইনটাও কিন্তু গুনতে হবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তারা কিন্তু আজ আনোয়ার আলীর পেছনে এত টাকা খরচ না করলে তারা তাদের ডিফেন্সের জন্য হেক্টর উস্তার থেকেও কিন্তু বেটার কোয়ালিটির বিদেশি ডিফেন্ডার তারা নিয়ে আসতে পারত। এবং আনোয়ার আলী সে কিন্তু আরও লাভের আশায় গিয়ে এখন তাকে ক্ষতিপূরণ প্লাস ব্যানের সম্মুখীনও হতে পারে। সেক্ষেত্রে দেখতে গেলে রঞ্জিত বাজার ছাড়া কিন্তু বাকি 3 পক্ষের জন্যই এই ডিলটা থেকে বেশ ক্ষতি হয়েছে, সেটা বলাই যায়। তো যাই হোক, আজ PSC আনোয়ার আলীর বিষয়ে ফাইনাল কোন আপডেটটা জানায় সেই দিকে কিন্তু আমাদের সকলের নজর থাকবে।
এবং ফাইনাল আপডেট পেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো যেরকম নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ডার্বি নিয়ে। তো আমরা জানি ডুরান্ড কাপের ডার্বি ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে, যার ফলে এই মুহূর্তে এআইএফএফ তারা কিন্তু দুধের স্বাদটাকে ঘোলে মেটানোর পরিকল্পনা করেছে। তো এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছে লখনৌ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে একটা চ্যারিটি ম্যাচের আয়োজন করছে, আর এই ম্যাচটা খেলা হবে আগামী 2 সেপ্টেম্বর কেডি সিং বাবু স্টেডিয়ামে। তবে এই স্টেডিয়ামটা মেনলি ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি লখনৌর আরও বিভিন্ন খেলার জন্য কিন্তু ইউজ হয়ে থাকে। তবে বর্তমানে এই স্টেডিয়ামটার অবস্থা কিন্তু বেশ খারাপ। তো যাক, এবার প্রশ্ন হচ্ছে এই ম্যাচে দুই প্রধান তাদের কোন টিমকে নামাতে চলেছে, কারণ আমরা সকলেই জানি 3 সেপ্টেম্বর জাতীয় দলের ম্যাচ রয়েছে এবং জাতীয় দলের ম্যাচ খেলার জন্য দুই প্রধানের কিন্তু অধিকাংশ প্লেয়াররাই তারা চান্স পেয়েছে। সেক্ষেত্রে এই ম্যাচটা খেলার জন্য দুই প্রধানের কিন্তু অধিকাংশ প্লেয়াররাই অ্যাভেলেবেল থাকবে না। সেক্ষেত্রে বাকি হাতে থাকছে গোটা কয়েকজন সিনিয়র প্লেয়ার এবং বিদেশি প্লেয়াররা। তবে এই মাঠটা যেহেতু বর্তমানে খুব একটা ঠিকঠাক পরিস্থিতিতে নেই, যার কারণে সিনিয়র প্লেয়ার প্লাস ফরেন প্লেয়ার খেলানোর ঝুঁকি কতটা নেবে ম্যানেজমেন্ট সেটা নিয়েও কিন্তু বড় সংশয় রয়েছে। সেক্ষেত্রে হতে পারে দুই প্রধানই কিন্তু তারা তাদের রিজার্ভ দলকে এই ম্যাচে নামাতে পারে। তবে এটা যেহেতু আবার চেয়ারিটি ম্যাচ এবং এই ম্যাচে যেহেতু সাবস্টিটিউটের কোনো লিমিট থাকবে না, সেক্ষেত্রে দলের বিদেশি প্লেয়ার এবং বেশ কিছু সিনিয়র প্লেয়ার যারা ন্যাশনাল ক্যাম্পে ডাক পায়নি তাদেরকে কিন্তু আমরা বেঞ্চে দেখতে পেতে পারি। তবে সেই সমস্ত সিনিয়র প্লেয়ার প্লাস ফরেন প্লেয়ারদের এই ডার্বি ম্যাচে কতটা ইউজ করবে দলের কোচ সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তো যাই হোক, আগামী 2 তারিখ ডার্বি ম্যাচ রয়েছে, এটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় একটা আপডেট। তবে এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে এখনও কিন্তু কোনো রকম আপডেট নেই। পরবর্তীতে লাইভ টেলিকাস্টের বিষয়ে আপডেট আসলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যেরকম নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো তোমরা জানো এই মুহূর্তে মোহনবাগান দলে 3 থেকে 4 জন প্লেয়ার চোটগ্রস্ত অবস্থায় রয়েছে, আর সেই সমস্ত প্লেয়ারগুলো হলো জেমি ম্যাকলারেন, ধীরাজ সিং, আশিক কুরুনিয়ান এবং গ্লেন মার্টিন্স। তবে এবার কিন্তু এদের পাশাপাশি এই চোটগ্রস্ত তালিকায় যুক্ত হলো অ্যালবার্টো রড্রিগেজের নাম। হ্যাঁ বন্ধুরা, যেমনটা জানা গেছে গতকাল অ্যালবার্টো রড্রিগেজ সে প্রথমে দলের সাথে ফিটনেস ট্রেনিং এবং বাকি সমস্ত প্র্যাকটিসগুলো করলেও বল পায়ে যখন দল অনুশীলন সারে তখন কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ সে সাইড লাইনের ধরে ফিজিওর সাথে অনুশীলন সারে এবং যেমনটা আপডেট জানা গেছে অ্যালবার্টো রড্রিগেজের সামান্য চোট পেয়েছে, যার ফলে কোচ মলিনা সে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না মরশুমের শুরুতেই। সেক্ষেত্রে আজ অ্যালবার্টো রড্রিগেজের খেলা নিয়ে যথেষ্ট সংশয় কিন্তু রয়েছে। তবে কোচ মলিনা জানিয়েছে অ্যালবার্টো রড্রিগেজের চোটটা কিন্তু তেমন একটা গুরুতর নয়। সেক্ষেত্রে আজকের ম্যাচে প্রয়োজন না হলে অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু আমরা খেলতে নাও দেখতে পেতে পারি। তো যাই হোক বন্ধুরা, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আজকের ম্যাচ নিয়ে। তো আজ বিকেল 4টে থেকে মোহনবাগান তারা কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে। তো পাঞ্জাব এফসি দল তারা কিন্তু এই মুহূর্তে বেশ দারুণ ছন্দে রয়েছে, বিশেষ করে পাঞ্জাব এফসি দলের বিদেশি প্লেয়াররা কিন্তু বেশ ছন্দে রয়েছে এই মুহূর্তে। অপর দিক দিয়ে মোহনবাগান তারাও কিন্তু বেশ ছন্দে রয়েছে, সেটা আমরা জানি। সেক্ষেত্রে আজকের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তো যাক, এবার এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে আলোচনা করলে তোমরা এর আগের ম্যাচগুলো যেমনভাবে দেখতে পেয়েছিলে তো ঠিক সেই একইভাবে সনি স্পোর্টস 10-2 এবং 10-3 এই চ্যানেলে কিন্তু তোমরা আজকের ম্যাচের লাইভ টেলিকাস্টটা দেখতে পেয়ে যাবে। তো এই চ্যানেলটা তোমরা টিভিতে এবং মোবাইলের জিও সিনেমাতে পেয়ে যাবে। তো যাক, এই মরশুমে পাঞ্জাব এফসির নতুন কোচ পাঞ্জাব এফসির ডুরান্ড কাপের প্রিভিয়াস ম্যাচগুলোতে মেনলি 4-5-1 এই ফরমেশন মানে একটু ডিফেন্সিভ ফরমেশনে সে কিন্তু খেলিয়েছে। সেক্ষেত্রে পাঞ্জাব এফসির ডিফেন্সকে ভাঙার জন্য মোহনবাগানকে 3-5-2 বা 4-2-3-1 এবং 4-3-3 এই ফরমেশনগুলোর মধ্যে যে কোনো একটা ফরমেশন কিন্তু আজ ইউজ করতে হবে। আর এই 3টে ফরমেশনের মধ্যে প্রথম দুটো ফরমেশন তথা 3-5-2 এবং 4-2-3-1 এই দুটো ফরমেশনে কিন্তু গত কয়েক মরশুম ধরে ইউজ করে আসছে মোহনবাগান। সেক্ষেত্রে মোহনবাগানের জন্য আজ কিন্তু পাঞ্জাব এফসির এই কড়া ডিফেন্সকে ভাঙাটা খুব একটা সমস্যার হবে বলে মনে হয় না। তো যাক, এবার আজকের ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে যদি আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম যদি 3-5-2 এই ফরমেশনটা নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে আজকের ম্যাচেও মোহনবাগানের গোল পোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 3-এর ডিফেন্সে রাখা হয়েছে সুভাশিস বোস, টম এলরেড এবং দীপক টাংরিকে। তো অ্যালবার্টো রড্রিগেজের যেহেতু চোট রয়েছে, সেক্ষেত্রে আজকের ম্যাচে কিন্তু দলের ডিফেন্স পজিশনে দীপক টাংরিকে আমরা দেখতে পেতে পারি। মানে এর আগে দীপক টাংরি যেমন দলের সেন্টার ব্যাক পজিশনে খেলেছিল, তো ঠিক সেই একইভাবে আজকের ম্যাচেও দলের সেন্টার ব্যাক পজিশনে কিন্তু আমরা দীপক টাংরিকে দেখতে পেতে পারি। তো যাই এবার দলের মাঝমাঠ নিয়ে আলোচনা করলে দলের মাঝমাঠের 5 জনের মধ্যে 2 জন ডিফেন্সিভ মিডে আপুইয়ের সাথে অভিষেক সূর্যবংশীকে দেখা যেতে পারে। তবে এখানে অভিষেক সূর্যবংশীর পরিবর্তে অনিরুদ্ধ থাপাকেও কিন্তু ইউজ করতে পারে কোচ মলিনা। সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপাকে অভিষেক সূর্যবংশীর পরিবর্তে প্রথম একাদশে যদি কোচ মলিনা নিয়ে আসে, সেক্ষেত্রে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা এরা কিন্তু একটু আপ ডাউন করে খেলবে। তো যাই হোক, এই ফরমেশনে দলের অ্যাটাকিং মিডে দেখা যেতে পারে গ্রেগ স্টুয়ার্টকে, আর 2 উইং ব্যাক দিয়ে দেখা যেতে পারে লিস্টন কোলাসোর সাথে আশিস রায়কে। তো এখানে যেহেতু দলের 3 ডিফেন্সে একজন বিদেশি প্লেয়ার খেলানো হচ্ছে, সেক্ষেত্রে দলের ডিফেন্স লাইনকে আরও স্ট্রং করার জন্য এখানে কিন্তু রাইট উইং ব্যাক পজিশনে আশিস রায়কে ইউজ করতে পারে।
এবং এই ফরমেশনের জোড়া স্ট্রাইকার হিসাবে দেখা যাবে জেসন কামিংসের সাথে ডিমিত্রি পেট্রাটসকে। তো 3-5-2 ফরমেশনে এটা কিন্তু একটা বেস্ট প্লেইং 11 হতে পারে আজকের ম্যাচের জন্য মোহনবাগান দলের। তো এবার যদি 4-3-3 এই ফরমেশনটা নিয়ে আলোচনা করা যায়, তো এই ফরমেশনেও মোহনবাগান দলের গোলপোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্সে রাখা হয়েছে সুভাশিস বোস, টম অ্যালরেড, দীপক টাংরি এবং আশিস রায়কে। দলের মাঝমাঠের 3 জনের মধ্যে রাখা হয়েছে আপুইয়াস, অভিষেক সূর্যবংশী এবং গ্রেগ স্টুয়ার্টকে। আর আপফ্রন্টে রাখা হয়েছে লিস্টন কোলাসো, ডিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিংসকে। তো 4-3-3 ফরমেশনে এটাও কিন্তু বেস্ট প্লেইং 11 হতে পারে মোহনবাগান দলের জন্য। তো এই দুটো ফরমেশন আলাদা হলেও মেনলি একই প্লেয়ার কিন্তু ইউজ করা হয়েছে এই দুটো ফরমেশনেই। সেক্ষেত্রে খেলার পরিস্থিতির ওপর নির্ভর করে দলের ফরমেশন কিন্তু আমরা আজকের ম্যাচেও চেঞ্জ হতে দেখতে পেতে চলেছি, এর আগেও মোহনবাগান দলকে যেমন দেখতে পেতাম। তো যাই হোক, তোমাদের মতে আজ পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগানের 3 ডিফেন্সে যাওয়াটা বেটার হবে নাকি 4 ডিফেন্সে যাওয়া? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও কমেন্ট করে জানিয়ে দিও আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করা ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।